আমরা কি ভিক্ষা করব? আমরা কি লোন নিব? আজকে 4.5 মাস ধরে আমরা কোনো গ্যাস পাচ্ছি না। গ্যাস মানে পাচ্ছি না মানে কি, গ্যাসের 50% চলে না, 30% চলে না, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি কিভাবে চলে? ইন্ডাস্ট্রি যদি এক্সপোর্ট না হয় তাহলে আপনার ফরেন কারেন্সি আমি কোত্থেকে এনে দেবে? আমাদের তো একেবারে বারবার আমরা গত গভর্নমেন্টকেও বলছি, আপনারা আমাদেরকে গ্যাসটা সরবরাহ করেন। আমরা যদি আপনারা যদি 1 টাকার গ্যাস সরবরাহ করেন, আমি 5 টাকার এক্সপোর্ট ফরেন কারেন্সি এনে দেবো। এবং মোহাম্মদ ফজলুল হক যেটি মাখন সরকার বলছিলেন যে ব্যাংকগুলোর কি অবস্থা, যারা টাকা দিতে পারছে না, সেই পরিস্থিতিকে উত্তরণের জন্য এই সরকার যথাযথ অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তারপর উত্তরণ অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে কেন? দেখেন, আমি বলবো যে আপাও কিন্তু একটা কথা বলছে, মনি আপা, যে 2 মাস খুব বেশি সময় না, এটা খুব বেশি সময় না। যেইভাবে আমাদের এই ডক্টর ইউনূস সাহেব যেভাবে উনি টেক আপ করছে দেশ, মানে কি বলবো, দুর্ভিক্ষ না রসাতলে কি বলবো, এই সময় কেউ এটা ধরে রাখার মতো, যেই হোক এটা ধরে রাখার মতো অবস্থান ছিল না, অর্থনৈতিক অবস্থান আমি বলতে চাচ্ছি। অর্থ উপদেষ্টা দায়িত্ব নিয়ে তো বলেছিলেন যে যতটা বাইরের থেকে শোনা গিয়েছিল খারাপ, ততটা খারাপ না। না, কিন্তু এখন না, অর্থ উপদেষ্টা যেটা বলছে আমার মনে হয় উনি, আমার ব্যক্তিগত মতামত, উনি কথার ছলে হয়তো বলতে পারে, কিন্তু এখন কিন্তু প্রকৃত অবস্থাটা বুঝে যাচ্ছে কি হচ্ছে। দেখেন, আজকেই একটা রিপোর্ট দেখলাম, গার্মেন্টসের 16% ডিফল্টার গার্মেন্টসে, টেক্সটাইলে 12%, যে লোনগুলা দীর্ঘ সময় ধরে পোশাক শিল্পে যে অস্থিরতা, এর আগে তো হয়নি। সেই কথা না, দীর্ঘ সময়, আজকে কিন্তু প্রায় 2 বছর ধরে 16%, তারা এখন বিপর্যয়ের মধ্যে আছে। আমি টেক্সটাইলের নেতৃত্বে আছি, কিছুটা দেখি, সেখানে আমার নিজের টেক্সটাইল আছে। আমরা এখানে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর 12% সেটা তার হয়ে গেছে গা, তা সে ডিফল্টার তার লোনের। এখন এগুলো কিন্তু এই যে বললাম যে অর্থ উপদেষ্টা হয়তো বলছিল, কিন্তু এখন প্রকৃত চিত্রটা পাওয়া যাচ্ছে, প্রতিদিনই দেখা যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে। এত মানে ফোকলা করে কান্ট্রিটা রাখছে, এটাকে এখন হাল ধরা মানে আসলে টিকায় রাখা অনেক কষ্টকর। আপনারা হয়তো বলতে পারেন, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমরা বিটিএবিতে বাংলাদেশ গভর্নর হিসাবে, উনি গভর্নর হওয়ার আগে আমরা অনেক কাজ করছি, এই আমাদের টেক্সটাইল সেক্টরটা নিয়ে আমরা কিন্তু অনেক কাজ করছি। উনি কিন্তু এই ব্যাপারটা খুব ওয়াকিবহল যে এই সেক্টরটা কিভাবে বাঁচায় রাখবে, উনি কিন্তু ওয়াকিবহল। তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, উনি কিন্তু ওয়াকিবহল এই সেক্টরটা নিয়ে, আমরা তাকে অনেক পরামর্শ তাকে দিছি। আমি গার্মেন্টস সেক্টরের কথা বলি, আমরা গার্মেন্টসকে কিন্তু আরও 2-3 বছর আগে থেকে কিন্তু তাদেরকে বলছি এই দেশে গার্মেন্টসটা থাকবে না, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এইরকমভাবে আজকে থেকে 8-10 বছর আগে থেকে প্ল্যানিং করা যে আমরা এটাকে, যদি বাংলাদেশের মতো ছোট একটা কান্ট্রি বিশ্বের 2য় অবস্থানে থাকে এক্সপোর্টে গার্মেন্টস সেক্টরে, তাহলে আমরা কি করছি? আমাদের পার্শ্ববর্তী বড় রাষ্ট্রগুলো এরকম তাদের মতবাদ, কিন্তু তারা যেই ব্যবস্থাপনায়, তারা যেভাবে চিন্তা করছে, আমাদের এখানে সরকার, আমাদের গত সরকার বলছে না আমাদের কোনো ইনসেন্টিভ দেওয়া যাবে না। বাবা, ইনসেন্টিভ নামটা বললো না কি, যেহেতু আমরা মধ্য আয়ের দেশে চলে যাচ্ছি, এরকম একটা প্রবলেম। তারা ইনসেন্টিভের নামটা বইলা ভারতে অন্য নাম ব্যবহার করতেছে। এখন কি দাঁড়াচ্ছে, এটা কি, আমরা কিন্তু এই মানে আমরা প্রতিদিনই কিছু ক্ষয় হয়ে যাচ্ছে। দেখেন, হ্যাঁ, এই একটা কথা জায়গায় গিয়ে আমরা দ্বিমত যে সংস্কার করতেছে, কিন্তু কিছু কিছু ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া উচিত ছিল। আজকে 4.5 মাস ধরে আমরা কোনো গ্যাস পাচ্ছি না। গ্যাস মানে পাচ্ছি না মানে কি, গ্যাসের 50% চলে না, 30% চলে না, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি কিভাবে চলে? ইন্ডাস্ট্রি যদি এক্সপোর্ট না হয় তাহলে আপনার ফরেন কারেন্সি আমি কোত্থেকে এনে দেবে?
আমরা কি ভিক্ষা করব? আমরা কি লোন নিব? আমাদের তো একেবারে বারবার আমরা গত গভর্নমেন্টকেও বলছি, আপনারা আমাদেরকে গ্যাসটা সরবরাহ করেন। আমরা যদি আপনারা যদি 1 টাকার গ্যাস সরবরাহ করেন, আমি 5 টাকার এক্সপোর্ট ফরেন কারেন্সি আইনা দেব। আমরা কিন্তু এটা বলতে, এটা বুঝাইতে ব্যর্থ হয়েছি। প্রতিটা এখন যে কোনো ফ্যাক্টরিতে জিজ্ঞাসা করেন, আমার গ্যাসের জন্য বন্ধ। ইলেকট্রিসিটি যেখানে নাকি দেখা যায় যে দিনের বেলা 3-4 ঘন্টাই থাকে না, যে যত কথাই বলুক, আমি 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 কারখানা চালাই, আমার ফ্যাক্টরির অবস্থানেই আমি কিন্তু কথা বলতেছি যে এইভাবে কিভাবে চলবে, আমরা কিন্তু দিশেহারা। আপনারা সংস্কার করেন, সংস্কার করবেন, কিন্তু একেবারে মানে কি বলে যে আমরা এখন আমাদের অক্সিজেনের মধ্যে আছি। আজকে এই মাসে কিভাবে বেতন দিব বলেন? আজকে গত প্রায় 2.5-3 মাস ধরে গার্মেন্টস চালাইতে পারতেছে না, এখনও অনেক গার্মেন্টসের লোক কাছে আসতে পারতেছে না। সে যদি এক্সপোর্ট না করে, তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার এয়ার হয়ে যাচ্ছে, কিভাবে বেতনটা দিবে? আপনারা দেখবেন প্রতিটা মাসেই খারাপ সময় আসতেছে। আজকে সেপ্টেম্বর মাসে অক্টোবরে বেতন দিবে, সেখানে দেখবেন যে অনেক কারখানায় অরাজকতা, যে যত কথাই বলেন আমাকে ধরে নিতে পারবেন, কিন্তু আমার তো টাকা নাই, সমর্থ নাই। এখন চিন্তা করতেছে যদি যে দিতে পারবে না তাকে ধরে নিয়ে যাবে। ধরে নিতে পারেন, আমাকে জেলখানায় দিতে পারেন, কিন্তু আমার ইন্ডাস্ট্রি চলবো কেমনি? ইনস্ট্যান্ট যদি কিছু ডিসিশন না থাকে, তাহলে কিন্তু এই সেক্টরটা কিন্তু আগেই যে প্ল্যান ছিল ভারতের এটা নিয়ে যাবে এটা কিন্তু নিয়ে যাবে। আপা রাজনীতি করে, আমরা তো রাজনীতি করি না, কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক সোর্স থেকে কথা বলি। এই জিনিসটা জানানোর জন্য আমাদের অনেক আগেই বলতেছিল ভারত যে আপনারা কেন টেক্সটাইল করবেন, আপনারা গার্মেন্টস করেন, তারা সুতা দিবে, তারা কাপড় দিবে, আমরা খালি সিলাবো এখান থেকে। তাহলে সিলাই আমরা কয় পার্সেন্ট পাবো? আমরা 15-20% পাবো। আজকে যদি আমি গ্যাস দিয়া যদি তুলা উৎপন্ন করতে পারি, তাহলে তো এখানে আমি 80% টাকা আমি রাখতে পারবো, 70% টাকা আমি রাখতে পারবো। আমার এখানে সুতা বাইরে থেকে কিনতে হবে না, আমি আমার দেশে থেকেই আমরা সুতা বানাবো, এগুলো আমরা গার্মেন্টসকে দিব, তারা এক্সপোর্ট করবে। এবং যদি আমাদের টেক্সটাইল সেক্টর যদি ক্ষতি হয়ে যায়, গার্মেন্টস কিন্তু তারাও চালাইতে পারবে না। কারণ এখন বায়াররা যে সময়টুকু দেয়, একদম কম সময়ের মধ্যে আমাদের এক্সপোর্ট করতে হয়। তো আমি বলবো, আপার মাধ্যমেও কথাটা বলবো, আপনারা আপনাদের দলকেও একটা কথা ইনফরমেশন দেন, যদি আমরা গার্মেন্টস সেক্টরটা যদি না চালাইতে পারি, তাহলে কিন্তু এই দেশকে যে যত রাজনীতি যেভাবে আপনারা শাসন করেন না কেন, আগে কিন্তু এইটাকে বেসিসের উপরে ধরে নেন যে অর্থনৈতিক অবস্থানটা ঠিক থাক, তারপরে আমরা করবি। আপনাদেরও একটাই ডিসিশন থাক, আবার যেন আমাদের ওই ইসের মতো, আমাদের ওই সোনালি আঁশ যেটা পাটের মতো যেন গার্মেন্টসটা না হয়, তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না।